ভুরি ভুরি অভিযোগ 2023 সালে দাঁড়িয়ে পঞ্চায়েত ভোটে বিজেপি বা কংগ্রেস বা সিপিএম সমস্ত বিরোধী দলের আশঙ্কা এবং অভিযোগ সম্পূর্ণভাবে শাসক দলের ওপরে। এ বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে নিউজ ডেস্ক থেকে সরাসরি গৌতম পাল আমাদের সঙ্গে জুড়ে আছে। গৌতম, তোমার কাছে যেটা প্রথম প্রশ্ন রাখবো, 2023, 2018, 5 সালে বিস্তর একটা পার্থক্য রাজনৈতিক তরজায়। সেখানে দাঁড়িয়ে আবারও শাসক দলের উপর অভিযোগ তারা ভোট করতে দিচ্ছে না। তারপরে যে সময়টা এখন দেখা যাচ্ছে যে 2018 এবং 2023 সালে তৃণমূল কংগ্রেসের পার্সেন্টেজ অর্থাৎ আসন সংখ্যা কিন্তু অনেকটাই কমছে, তাহলে গণতন্ত্রের জয় হচ্ছে। তাও সত্ত্বেও কি করে বিরোধী দলরা এই কথাগুলো বলছে? গৌতম, দেখো অঞ্জন, তোমাকে প্রথম যে বিষয়টা আমি নজর দিতে বলবো সেটা হচ্ছে যে 2023-এর যে নির্বাচন হলো অর্থাৎ গত 8ই জুলাই, তাতে মৃত্যুর সংখ্যাটা ছিল হচ্ছে তোমার 16 জন মারা গেছে। আমরা যদি একটু পিছন দিকে তাকাই তাহলে দেখবে 2003 সাল অর্থাৎ বামফ্রন্ট সরকারের আমল 2003 সাল, সে সময় কিন্তু ভোটে, এই পঞ্চায়েত ভোটে 76 জন রাজনৈতিক কর্মী এবং মানুষ খুন হয়েছিল 2003 সালে। পরবর্তীতে 2008 সালে বামফ্রন্ট সরকারের আমলেই সেই খুনের সংখ্যাটা দাঁড়ায় 36 জনে। 2013 সাল তৃণমূল কংগ্রেসের হাতে ক্ষমতায় আসে 2011 সাল, এবং 2011 সালের পরে তৃণমূল ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেসের আমলে প্রথম পঞ্চায়েত ভোট হয় 2013 সালে। এবং সেবারও যে নিজেদের ক্ষমতা ধরে রাখতে বাম এবং কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়, এবং সেই সময় কিন্তু 39 জন মারা গিয়েছিল 2013 সালে। এবার যদি ধরি 2018, অর্থাৎ সবচেয়ে যেটা বিস্ফোরক বলে বিরোধীরা দাবি করছেন যে 2018 সালে ভোট করতেই দেওয়া হয়নি, সন্ত্রাস চালিয়েছিল শাসক দল, সেই বিষয় নিয়ে যদি বলি 2018 সালে সংখ্যাটা 29 জন মারা গিয়েছিল। এবারে প্রথম দিন থেকেই মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকেই শাসক দলের যারা বিরোধী রয়েছে, বিরোধী দল সিপিএম, কংগ্রেস এবং বিজেপি, তারা বারবার একটাই অভিযোগ জানাচ্ছিল, এবং সেটা নিয়ে রাজ্যপালের কাছে, হাইকোর্টে, বিভিন্ন জায়গায় কিন্তু তারা বারবার করে একই অভিযোগ জানাচ্ছিল যে তাদের মনোনয়নপত্র জমা দিতে যাওয়া হচ্ছে না, তাদেরকে সন্ত্রাস চালাচ্ছে। এবং দেখা গেল যে ভোটের দিন অশান্তি হয়েছে, সংঘর্ষ হয়েছে, হিংসা ঘটনা ঘটেছে, কিন্তু 16 জন কিন্তু লোক মারা গেছে, সবচেয়ে বেশি হচ্ছে তৃণমূল কংগ্রেসের। আমরা যদি একটু সূত্র মতো দেখি তাহলে এবারের যে নির্বাচনটা হয়েছিল তাতে কিন্তু 3 জন বিজেপির, 2 জন সিপিএমের, 2 জন কংগ্রেসের, 1 জন ভোটার, কিন্তু 11 জন তৃণমূল কর্মী মৃত্যু হয়েছে। স্বাভাবিকভাবেই এটা প্রমাণ করে দিচ্ছে যে ভোটের দিন যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষে কিন্তু সব রাজনৈতিক দল সমানভাবে অংশীদার। এবার আসছি তোমাকে ভোটের ফলাফলে, যেটা দেখা যাচ্ছে যে বিরোধীরা এবার অনেকটা আসন বেশি পেয়েছে। একদম ঠিক, বেশি পেয়েছে কোথায় সেটা বলেছি আমি, সেটা হচ্ছে উল্লেখযোগ্যভাবে যদি রেজাল্টটা দেখতে যাও তাহলে বিজেপির চাইতে কিন্তু বাম কংগ্রেস অর্থাৎ সিপিএম এবং কংগ্রেস কোথাও কোথাও তারা জোট করে লড়েছে, কোথাও কোথাও তারা নিজেদের সিম্বলে দাঁড়িয়েছে, তাদের সংখ্যাটা কিন্তু অনেকটা বেড়েছে। একেবারে বলতে পারো কংগ্রেসের সেই সাইনবোর্ড থেকে একেবারে এই জায়গায় উঠে আসা এবং সিপিএম পার্টি অফিস মুছে যাওয়ার থেকে এই জায়গায় উঠে আসা, এটা একটা বড় অভ্যুত্থান বলাই যেতে পারে। পাশাপাশি বিজেপি দেখো, বিজেপির 21-এর যে নির্বাচন হয়েছিল তারপরেই হচ্ছে এই নির্বাচন, অর্থাৎ 21 সালের বিধানসভা নির্বাচনের পরে হচ্ছে এই পঞ্চায়েত নির্বাচন। 21 সালের বিধানসভা নির্বাচনে 76টা আসনে বিজেপি জয়লাভ করেছিল স্বাভাবিকভাবেই, এবং তার আগে যে 2019 সাল সেখানে বিজেপির কিন্তু এই রাজ্যে প্রায় 13টা সাংসদ ছিল। অর্থাৎ সংখ্যার নিরিখে এবং পরিসংখ্যার নিরিখে যদি ধরা যায় তাহলে কিন্তু বেশ কিছু বিধানসভা যেগুলো বিজেপির দখলে পড়ে, সেই হিসাব যদি ধরতে যাও তাহলে কিন্তু এখনও পর্যন্ত বিজেপির সেই ফিগারটা আসেনি। মানুষ এখনও উন্নয়নের পক্ষেই যে ভোট দিয়েছেন আমরা তাই বলতে পারি, এই কারণেই যে দেখো এখনো এখানে আমি একটু তোমাকে আটকাবো যে শুধুই কি উন্নয়নের সাপেক্ষে এই ভোটটা, নাকি বিরোধী কোনো মুখ জনগণ পাচ্ছে না সেটাও একটা বিস্তর কারণ হতে পারে?
অঞ্জন, তোমার ধারণা একেবারেই ঠিক, এটা অস্বীকার করার জায়গা নেই। বিজেপির বিশেষ করে বঙ্গ বিজেপি, যে বঙ্গ বিজেপি ক্ষমতার জন্য লড়াই করছে, সেই বঙ্গ বিজেপির প্রচারের দুটো মুখ, এক শুভেন্দু, দুই সুকান্ত মজুমদার। তুমি জানো দিলীপ ঘোষ অনেকটাই বসে গেছে বা তাকে বসিয়ে দেওয়া হয়েছে বলা যেতে পারে। ফলে একটা তো মুখ নেই, এটা তো আছেই। দ্বিতীয়ত হচ্ছে যেটা, যে সিপিএমের যদি কথা বলি, বা সিপিএমের মোহাম্মদ সেলিম আর সুজন চক্রবর্তী ছাড়া আর কোনো নেতৃত্ব নেই, প্রচারের মুখ বলে ধরে নিতে পারি। আবার কংগ্রেসের একটাই নেতা, সেটা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী ছাড়া দ্বিতীয় কোনো নেতা নেই। অতএব শাসক দলের সাথে লড়াই করার মতো যে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখের সাথে পাল্টা একটা মুখ জোগাড় করা বা পাল্টা একটা মুখ প্রতিদ্বন্দ্বিতা করার মতো কিন্তু এই রাজ্যে নেই। এটা হচ্ছে একটা কারণ। 2 নম্বর কারণ যেটা বলবো সেটা হচ্ছে, আমি উন্নয়ন ছেড়েই দিলাম। উন্নয়নটা যদি ছেড়ে দিই, তাহলে রাজ্যের যে জনকল্যাণমুখী যে প্রকল্পগুলো হয়েছিল, দেখো আমরা নিউজ করতে, খবর কভারেজ করতে গিয়ে, পঞ্চায়েত টু প্রধানমন্ত্রী খবর করতে গিয়ে বিভিন্ন গ্রামেগঞ্জে গিয়েছি, এবং সেই গ্রামেগঞ্জের মহিলারা বা বাড়িতে এমন কোনো বাড়ি ছিল না, সে বিজেপি হোক বা কংগ্রেস হোক বা সিপিএম হোক, বিরোধী দল হোক বা শাসক দল হোক, এমন কোনো বাড়ি ছিল না যেই বাড়িতে এই রাজ্যের জনকল্যাণমুখীর প্রকল্পের উপভোক্তা নেই। কারো বাড়িতে সবুজ সাথী, তো কারো বাড়িতে কন্যাশ্রী, কারো বাড়িতে রূপশ্রী, কারো বাড়িতে তোমার খাদ্যসাথী, সব কিছু, কারো বাড়িতে স্বাস্থ্যসাথী। এই যে জনকল্যাণমুখী প্রকল্পের সুবিধাগুলো, লক্ষ্মীর ভাণ্ডার, যেটা কিন্তু মহিলা মহলে, অর্থাৎ তুমি সব দলের ক্ষেত্রে বলবো যে বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, সব দলের ক্ষেত্রে মনোভাবাপন্ন হতেই পারেন, বিরোধী রাজনৈতিক মনোভাবাপন্ন হতেই পারেন মানুষ, কিন্তু তারা বাস্তবে উপকারটা পেয়েছেন এই রাজ্য সরকারের কাছ থেকে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। এখনো পর্যন্ত যে রেজাল্ট আমাদের হাতে এসছে, তাতে গতবার 38,000 তৃণমূল কংগ্রেসের হাতে ছিল গ্রাম পঞ্চায়েত শাসন, এবার সেটা 35,000-এ। কিন্তু অঞ্জন, তোমাকে আমি বলি যে এখনও 11,000 আসনের কিন্তু গণনা বাকি, গণনা চলছে, গণনা এখনও সম্পূর্ণ শেষ হয়নি। গণনা সম্পূর্ণ হলে তুমি দেখবে যে মানুষ, এই যে বাংলার মানুষ কিন্তু উন্নয়নের পক্ষেই রায় দিয়েছে এবং জনকল্যাণমুখীর পক্ষেই রায় দিয়েছে। কেন এই যে 35,000 সংখ্যাটা, সেটা 38,000-কে ছাড়িয়ে যাবে আমার ধারণা। আর একটা বিষয় তোমাকে বলবো, সেটা হচ্ছে বিরোধীদের যে উত্থান। তুমি জানো যে সাগরদিঘি উপনির্বাচনে যেটা করা হয়েছিল, বিজেপি, কংগ্রেস, সিপিএম, তারা কিন্তু একটা অলিখিত জোট করেছিল শাসক দলকে হারানোর জন্য, যেটা একটা মডেল হয়ে দাঁড়িয়েছিল, এবং সেই মডেলটাকেই কিন্তু তারা পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু প্রয়োগ করেছে। এমনও গ্রাম দেখা গেছে যেখানে বিজেপি ক্যান্ডিডেট নেই, অথচ সিপিএম, কংগ্রেসের ক্যান্ডিডেট আছে। আবার তাহলে অনেক জায়গায় দেখা গেছে সিপিএমের ক্যান্ডিডেট নেই, কিন্তু কংগ্রেস আর বিজেপি ক্যান্ডিডেট আছে। এই যে বিষয়টা, একটা অঘোষিত, অলিখিত একটা বিজেপি, কংগ্রেস, সিপিএমের একটা জোট কিন্তু হয়েছে, যার ফল, এবং অবশ্যই আমি বলবো না অঞ্জন, যে শাসক দলের যে দুর্নীতি হয়েছিল, যে দুর্নীতি তদন্ত চলছে এখনও, এবং জেলে রয়েছেন বেশ কিছু আমলা মন্ত্রী, তার যে প্রভাব পড়েনি সেটা বলবো না, তার প্রভাব অবশ্যই কিছুটা পড়েছে শাসক দলের ক্ষেত্রে। কিন্তু আমার মনে হয় যে এই দুর্নীতিকেও ছাপিয়ে গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ যে কর্মসূচি নিয়েছিলেন, যে সরাসরি মুখ্যমন্ত্রী, এই যে একটা তিনি কর্মসূচি নিয়েছিলেন, যাতে কিন্তু ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল। এবং ঠিক তার আগে, পঞ্চায়েত নির্বাচনের আগে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার যে নবজোয়ার কর্মসূচি কোচবিহার থেকে কাকদ্বীপ, যেটা কিন্তু ব্যাপক আলোড়ন ফেলে দিয়েছিল গ্রামে গঞ্জে, এবং তারই ফল কিন্তু এখন 35,000-এ তৃণমূল আটকে রয়েছে ঠিকই, কিন্তু বাকি যে 11,500 কেন্দ্র গোনা বাকি আছে, 11,500 আসন গোনা বাকি আছে, সেটাতে কিন্তু গতবারের যে 38,000 সেটাকেও ছাপিয়ে যাবে তৃণমূল, এমনটাই ধারণা করা যেতে পারে। অঞ্জন, তার মানে গৌতম, তুমি এটা বলতে চাইছো যে তৃণমূল কংগ্রেস সরাসরি মাটিতে থেকে কাজ করছে এবং বিরোধী দলেরা মাটি থেকে কোথাও একটা দূরে সরে যাচ্ছে, কি বলবে? দেখো, একটা জিনিস তোমাকে বলবো অঞ্জন,
শাসক দলের অনেক দুর্নীতি নিয়ে তদন্ত চলছে, ঘটনা স্ক্যাম হয়েছে, সব ঠিক রয়েছে, কিন্তু একটা জিনিস গ্রামগঞ্জে ঘুরতে গিয়ে আমরা দেখেছি, যে খবর সংগ্রহ করতে গিয়ে দেখেছি যে তৃণমূল কংগ্রেস কিন্তু আজকে যে ভোট বলে এই ভোটের জন্য কিন্তু তারা প্রচারে বেরিয়েছে এটা নয়। সারাটা বছর তুমি দেখবে এই যে গত 1 বছর ধরে টানা 2 বছর ধরে দুয়ারে কর্মসূচি চলেছে। এই দুয়ারে কর্মসূচি যেটা কিন্তু ব্যাপক সাড়া ফেলেছিল এবং মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে, তুমি জানো পাড়ায় সমাধান, মুখ্যমন্ত্রীর যে একটা প্রকল্প ছিল পাড়ায় সমাধান, এই তাই না সরাসরি মুখ্যমন্ত্রী যেটা পড়েছে, এই যে প্রোগ্রামগুলো এগুলো কিন্তু স্থানীয় যে তৃণমূল নেতৃত্ব ছিল, অঞ্চল নেতৃত্ব ছিল, তারা কিন্তু প্রতিদিন মানুষের সাথে যোগাযোগ করতে। 1 2 নম্বর হচ্ছে যে তোমাকে যেটা বলবো, গ্রামের মানুষ কিন্তু কিছু সুবিধা পেতে চায়, সেটা কিন্তু এ রাজ্যে সরকার দিয়েছে। যেমন ধরো কেউ কোনো দুস্থ পরিবারের কেউ মারা গেলে সঙ্গে সঙ্গে তার দাহ কার্যের জন্য 2000 টাকা সমবেতী প্রকল্পে দিয়ে দেওয়া, এই যে উপকারগুলো পেয়েছে মানুষ, এটা মানুষ কিন্তু সেই জায়গাটায় বেইমানি করতে পারেনি এবং মানুষ চেয়েছে যে এই সরকারকে আনতে। এবং আমি আরেকটা জিনিস বলবো যে তুমি নিশ্চয়ই খেয়াল করে দেখবে, এই কোনো কিছু ভোট, ধরো পঞ্চায়েত ভোট বা রাজ্য তোমার লোকসভার ভোট বা পুরসভার ভোট, কোনো কিছু ভোট যখন আসে, তখন ভোট আসলে পরেই কিন্তু আমরা দেখেছি যে এই যে কংগ্রেস বা সিপিএম বা বিজেপি, বিশেষ করে বিজেপির কথাই বলবো, তারা কিন্তু পথে নামে, অর্থাৎ ভোটারদের কাছে যায়। এটা একদম বাস্তব সত্য কথা। সারা বছর মানুষের সাথে কিন্তু যোগাযোগটা তৃণমূল কংগ্রেস তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রেখেছে এবং মাটির সাথে যোগাযোগ রেখেছে বলেই কিন্তু আজকে এই ফল, যেটা 35,000 আসন পেয়েছে, আরও বাকি 11,000-এর মধ্যে গতবারের যে 38,000 যে আসনটা পেয়েছিল সেটাকেও ছাপিয়ে যাবে। একদম জনকল্যাণমুখী প্রকল্প এবং মানুষের সাথে পাশে থেকে তৃণমূল কাজ করার জন্যই এই ফল। অঞ্জন, তাহলে বিরোধী দলে সাম দাম দণ্ডভেদ কোনো কিছু এখানে টিকছে না, তৃণমূল কংগ্রেস সেই এগিয়েই যাচ্ছে। দেখো আমি একটা জিনিস বলছি যে 1 নম্বর কথা যে বঙ্গ বিজেপি, প্রথম কথা যে বঙ্গ বিজেপি যে ব্রিগেড, সেই ব্রিগেডে কিন্তু যোগ্য নেতৃত্ব দেওয়ার মতো মনে কেউ নেই। কেননা আমি দেখতে পেয়েছি আমরা যে কোনো ঘটনা হলে, ইস্যু হলে, কোনো কিছু মর্মান্তিক ঘটনাই হোক বা কোনো কিছু ঘটনায় রাজ্যে ঘটলে তারা কিন্তু সরাসরি কোর্টে চলে যায়, অর্থাৎ মানুষকে একটা বিভ্রান্তির জায়গায় নিয়ে যায়। যে কোনো একটা ঘটনা ঘটলে সেটা সরাসরি কোর্টে নিয়ে যাচ্ছে, হাইকোর্টে বা যে কোনো কোর্টে নিয়ে যাচ্ছে। বিজেপির হচ্ছে এই একটা পলিসি নিয়েছে। কিন্তু তাই না গৌতম দা, একটা অদ্ভুত চিত্র দেখা গিয়েছে যে তৃণমূল কংগ্রেস বলছে, মানে বিরোধী দলেরা বলছে যে তৃণমূল কংগ্রেস হানাহানি করছে, হিংসা ছড়াচ্ছে, কিন্তু অদ্ভুতভাবে তৃণমূল কংগ্রেসেরই লোক মারা যাচ্ছে। একদমই অঞ্জন, আমি তোমাকে প্রথমেই যেটা শুরুতে বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস এবারের যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনে যে লোকগুলো মারা গিয়েছে তাতে তৃণমূলের সংখ্যাটা অনেক বেশি। তিনজন মারা গিয়েছে বিজেপির থেকে, 2 জন কংগ্রেস থেকে, 2 জন সিপিএম থেকে, আর 11 জন মারা গেছে তৃণমূল কংগ্রেস থেকে। তাহলে যে সংঘর্ষটা হয়েছে সেটা কি তাহলে তৃণমূলের সাথে কার? বিজেপির। তৃণমূলের সাথে কার? সিপিএমের। তৃণমূলের সাথে কার? আইএসএফের। তাহলে এই যে রাজনৈতিক হিংসা, এটা তো কখনোই বলা যাবে না যে রাজনৈতিক হিংসায় শুধুমাত্র তৃণমূল কংগ্রেসই দায়ী, কারণ রাজনৈতিক হিংসা তো এক হাতে তো তালি বাজে না, তালিটা তো এক হাতে কখনোই তালি বাজে না, 2 হাতেই তালি বাজে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রেই এই 2 হাতে তালি বাজে, অর্থাৎ সিপিএম, কংগ্রেস, বিজেপি, আইএসএফ প্রত্যেকেই দায়ী এই যে রাজ্যের যে ভোট অশান্তি হল, ভোট গ্রহণের দিন যে অশান্তি হয়েছে। শাসক দলকেও যেমন দায়ী করা হচ্ছে, পাশাপাশি বিরোধী দলও সম পরিমাণে দায়ী। কেন রাজ্যে ভোটের শান্তি রক্ষা করা বা ভোটের পরবর্তী যে শান্তি রক্ষা করা শাসক দলের পাশাপাশি বিরোধীদেরও একটা কর্তব্য। এই শান্তি রক্ষা থেকে গৌতম দা একটা কথা না বলে পারছি না যে আজ সকালবেলায় রাজ্যপাল সরাসরি ভোট কাউন্টিংয়ের দিন গ্রাউন্ড জিরোতে থেকে সরাসরি বললেন যে পাপের অতীত হয় এবং পাপীর ভবিষ্যৎ। এই কি বলতে চাইলেন এর দ্বারা? তার কারণ এর আগেও আমরা দেখেছি যে বিক্ষিপ্তভাবে রাজ্যপাল সরাসরি গ্রাউন্ড জিরোতে নেমে বিভিন্ন রকম জায়গায় পর্যবেক্ষণ করেছেন। আজ ভোট কাউন্টিংয়ের দিনেও তিনি গ্রাউন্ড জিরোতে। দেখো রাজ্যপাল তিনি গ্রাউন্ড জিরোতে যেতেই পারেন,
এটা নিয়ে কোনো আলোচনার বিষয় নয়, কারণ কোনো রকম অস্থিরতা সমস্যা হলে পরে উনি দেখেছেন যে ভোটের দিন প্রচুর গণ্ডগোল হয়েছে, অশান্তি হয়েছে, মারা গেছে, তিনি ভাবছেন ভোটের গণনার দিনও অশান্তি হতে পারে, তাই তিনি মুর্শিদাবাদে আজকে গ্রাউন্ড জিরোতে পৌঁছে গেছেন। এবং আমি দেখো উনি যে মন্তব্যটা করেছেন সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমি কিছু বলতে চাইছি না আমরা, কিন্তু আমরা এটুকু বলবো যে একজন সাংবিধানিক প্রধানের এই ধরনের মন্তব্য করাটা কিন্তু সমীচীন হয় না, কেননা এটা একটা রাজনৈতিক নেতৃত্বের বক্তব্যের পর্যায়ে পড়ে। কেননা যে কথাটা তিনি বলেছেন পাপের ব্যাপারটা শাস্তি তার পেতেই হবে বা শাস্তি হবে, অতীত বলেছেন, সরাসরি কোট আনকোট করেছেন পাপ অতীত এবং পাপীর ভবিষ্যৎ। হ্যাঁ, এই যে কথাটা বলেছেন যে পাপ অতীত পাপী ভবিষ্যৎ, এই যে কথাটা বলেছেন, এটা যদি তিনি কোনো রাজনৈতিক রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেই বলে থাকেন, মানুষ কিন্তু তার জবাবটা ব্যালট বক্সে ইতিমধ্যে দিয়ে ফেলেছেন এবং তার রেজাল্টও কিন্তু রাজ্যের কাছে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, যে মানুষ আবারও এই পঞ্চায়েত নির্বাচনে দেখিয়ে দিল যে একটা কথা, আমরা যেহেতু সাংবাদিক জগতে আছি তাই আমরা কোনো রাজনৈতিক পক্ষপাতিত্বে যেতে পারি না, কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারলাম এই পঞ্চায়েত প্রধানমন্ত্রী নির্বাচন করতে গিয়ে শুধু নয়, এই পঞ্চায়েত নির্বাচন কভারেজ করতে করতে আমরা দেখলাম একটা জিনিস, সেটা হচ্ছে যে মানুষ আবারও এই শাসক দল এই তৃণমূল কংগ্রেস তার দুর্নীতি যতই থাক, তার তদন্ত হচ্ছে, যাই কিছু থাক না কেন, উন্নয়নের নিরিখেই বলো আর মানুষের পাশে থাকার নিরিখেই বলো, মানুষ আবারও যে রাজ্যের মুখ্যমন্ত্রীকেই চান সেটা কিন্তু প্রমাণ করে দিচ্ছেন আর ভোটের ব্যালট বাক্সে, এবং তারই ফল কিন্তু আজকে আমরা পেয়েছি। অঞ্জন, আচ্ছা গৌতম, এই বিষয়টা একটু ব্যাখ্যা করো। এই পঞ্চায়েত ভোটে কংগ্রেস এবং সিপিএমের স্ট্যান্ডটা বড্ড অদ্ভুত। তার কারণ কোনো জায়গাতে কংগ্রেস সিপিএম জোট করছে, কোনো জায়গায় কংগ্রেস এবং সিপিএম আলাদা আলাদা কন্টেস্ট করছে। এই যে জোট না ঘোট, এই বিষয়টা কিন্তু খুব একটা ক্লিয়ার না বা পরিষ্কার হচ্ছে না। অঞ্জন, তোমাকে আমি একটু আগেই বলেছিলাম যে তারা বাইরন বিশ্বাসকে সাগরদিঘিতে জিতিয়েছিল সিপিএম, কংগ্রেস এবং বিজেপি জোট মিলে, এবং তারা জিতিয়েছিল বাইরন বিশ্বাসকে। বাইরন বিশ্বাস কংগ্রেস থেকে জিতে বিধায়ক হলো, একমাত্র বিধায়ক হলো, কিন্তু বাইরন বিশ্বাস নিজেই বুঝতে পারলো যে শাসক দলের হয়ে যদি না কাজ করতে পারে তাহলে তিনি মানুষের জন্য কাজ করতে পারবেন। এই জায়গাটাই একটু আটকাবো গৌতম দা। আজ কালনার যে চিত্রটা, সেই কালনার চিত্রও কিন্তু বড্ড অদ্ভুত ছিল। সিপিএম থেকে জিতে যখনই কাউন্ট সেন্টার থেকে যখন বেরোচ্ছে তখন সে সরাসরি আবার টিএমসিতে জয়েন করলেন। এই এক অদ্ভুত চিত্র। এটার কারণটা তোমাকে আমি ব্যাখ্যা করছি। সেটা হচ্ছে, ধরো কোনো একটা গ্রাম পঞ্চায়েতে 20টা আসন রয়েছে, এবার দেখা গেল 20টা আসনের মধ্যে আমরা ম্যাক্সিমাম জায়গায় দেখেছি আজকে 20টা আসনের মধ্যে 17টা তৃণমূল কংগ্রেস পেয়ে গেছে। তাহলে 17টা যদি তৃণমূল কংগ্রেস পেয়ে যায়, তৃণমূল কংগ্রেস তো পঞ্চায়েত ভোট করছেই। এবার যে ব্যক্তিটা সিপিএম থেকে জিতেছেন তিনি তো ওই কাউন্টার হল থেকে বেরিয়েই ভেবে নিয়েছেন যে আমি যদি এই শাসক দলে যোগ না দেই তাহলে তো আমি মানুষের উন্নয়নে শরিক হতে পারবো না, এবং এই চিন্তা থেকেই যে মানুষের কাজ করার জন্য, উন্নয়নে শরিক হওয়ার জন্য তিনি কিন্তু সরাসরি তৃণমূলে যোগ দিলেন। আমি তোমাকে বলছি যে সিপিএম এবং কংগ্রেস নেতৃত্ব এবং খানিকটা বিজেপি নেতৃত্ব তারা যেটা চেয়েছিল যে জোট, একটা অলিখিত জোট করে রাজ্যের শাসক দলকে পর্যুদস্ত করা, অর্থাৎ এই পঞ্চায়েতের সমস্ত ক্ষমতা বিরোধীরা দখল করবে। কিন্তু তারা এটা বুঝতে পারেনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার এবং মুখ্যমন্ত্রীর সরাসরি মুখ্যমন্ত্রী এবং রাজ্যের যে এই যে টানা 5 বছর ধরে পঞ্চায়েতের পরিষেবা আমরা দেখেছি, এলাকার রাস্তাঘাট ব্যাপক হয়েছে, গ্রামের একদম প্রত্যন্ত গ্রাম্য এলাকায় সেখানে হাইমাস লাইট চলেছে, ড্রেন হয়েছে। আমরা কিছু খবর দেখেছি গ্রাম পঞ্চায়েত, কিন্তু দেখে মনে হয়নি যে সেটা গ্রাম পঞ্চায়েত, সেটা শহর মনে হয়েছে। এই যে উন্নয়ন, এটা মানুষ ভুলতে পারেনি, এবং মানুষ জানে যে রাজ্যে যেখানে ক্ষমতায় রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছেন, পঞ্চায়েতটাকেও যদি আমরা সেভাবেই মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিই, আমরা আবার সেই উন্নয়নটাই ফিরে পাবো। এবং এই লক্ষ্যে কিন্তু আম জনতা এই রাজ্যের তারা কিন্তু তৃণমূলকে আবার জয় করছে। অঞ্জন।